আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবস্থা তৈরি ও শিক্ষা ব্যবস্থা সংস্কারে তাগিদ। বিদায়ী আওয়ামী লীগ সরকারের গ্রেফতার মন্ত্রী উপদেষ্টাদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি। সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে প্রেরণ। হত্যা মামলার আসামি বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার দাবি, তদন্তে প্রভাব ফেলার আশঙ্কা। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, তাপস, সেলিম জড়িত বলে নিহতদের স্বজনদের অভিযোগ। স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি। এবং পৃষ্ঠপোষকরা সরে যাওয়ায় 3টি ক্লাব দল গড়তে না পারায় নতুন সংকটে দেশে ফুটবল, আন্দোলনে শীর্ষ খেলোয়াড়রা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে অঙ্গীকারাবদ্ধ তার সরকার। তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে পরিবেশগত ও সামাজিক সব সংকট মোকাবেলায় সামাজিক ব্যবস্থা তৈরিতে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণদের চাকরি প্রত্যাশী না করে বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার সংস্কারে তাগিদ দেন ডক্টর ইউনূস। চকম আলিথার রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। ভারতের আয়োজনে ভার্চুয়াল পরিসরে এ সম্মেলনে বক্তব্যে তিনি সম্প্রতি তরুণদের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. পরিবেশ রক্ষা, সম্পদের সুষম বন্টন এবং বেকারত্ব মুক্ত বিশ্ব গড়তে সামাজিক ব্যবসার উপর জোর দেন ডক্টর ইউনূস। We invite the leaders of the Global South to work together for creating social businesses to address all environmental and social problems. It can become a massive force if we work together. তরুণদের প্রশংসা করে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। But our education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. We hope we can do it together in the Global South, which is rich with fantastically creative young population. Combining entrepreneurship with social business can create miracles. We'd like to propose some common facilities in the Global South to take concrete steps to unleash the creativity and energy of our young population through social business. সম্প্রতি বাংলাদেশে পরিবর্তনের নায়ক তরুণদের আঁকা গ্রাফিতিতে বদলে যাওয়া ঢাকা দেখতে সম্মেলনে অংশ নেওয়া নেতাদের আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা মামলায় রিমান্ডে থাকা 6 জনকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি, অনিয়ম, দুর্নীতি এবং আইনগত সহ বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রাজীব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, রমেশ চন্দ্র সেন অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি, পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে। সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন জানিয়েছেন, সাদা পোশাকে 10 থেকে 15 জনের একটি দল শুক্রবার রাতে রমেশ চন্দ্র সেনকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। কোটা সংস্কার আন্দোলনের সময় গুলি করে ছাত্র জনতা হত্যা মামলার আসামি পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের গ্রেফতার না করায় তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। তারা বলেছেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা না হলে পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করা কঠিন হবে। এনামুল কবির উপমের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানীর বছিলায় আবু সায়েমকে গুলি করে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়। আদালতের নির্দেশে ওই আবেদন এজাহার হিসেবে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রহণ করলেও এখনও তদন্ত শুরু হয়নি। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বলছেন, তদন্তকে প্রভাবিত করছেন আসামি পুলিশ কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তা যারা উপরে বসে তাদেরকে গুলির আদেশ দিল, নির্বাচনে বল প্রয়োগ করলো, তাদের আদেশে তারা আগুনের মুখে পড়লো এবং তারা নিজেরা হত্যা হলো। যাদের নির্দেশনায় আমরা এই আজকে অতিরিক্ত বল প্রয়োগ করতে গেলে আমাদের এই অবস্থা হলো, তারা এখনও চাকরি করছে। আমরা কিভাবে চাকরি করি? আমরা তো চাকরি আস্থা ফিরে পাচ্ছে না। পুলিশ অফিসারও নিজের আস্থা ফিরে পাচ্ছে না, যাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা যাবে। তারা গ্রেপ্তার হলে নিচের পুলিশ কর্মকর্তারাও আশ্বস্ত হবে। ওই মামলার পুলিশ কর্মকর্তা আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির এডিশনাল কমিশনার হারুন আর রশিদ ও ডিএমপির জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার। আগে বলা ছিল যে ফৌজদারি অপরাধ হওয়ার সাথে সাথে তাকে সাময়িক বরখাস্ত করতে হবে। 2018-তে এসে বলেছে তদন্ত শেষ হয়ে চার্জশিট হবার আগ পর্যন্ত অভিযুক্তকে সাসপেন্ড করতেও পারে, নাও পারে। তা যেহেতু এটা বড় ধরনের একটা হত্যাযজ্ঞের ঘটনা এবং পুলিশের সাংঘাতিক ইমেজ সংকটের বিষয়, যদি কারোর বিরুদ্ধে এই ধরনের হত্যা মামলার অভিযুক্ত হয়ে থাকে, তাহলে আমার মনে হয় দেন তাকে সাসপেন্ড করে চাকরি থেকে ডিসমিস করে যে কোনো ধরনের সাজা প্রদান করা যায়। ফৌজদারি মামলা চলার সময় ডিএমপির 2 পুলিশ কর্মকর্তা কি করে এখনও চাকুরিতে বহাল আছেন, এ নিয়ে প্রশ্ন তোলেন অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার শেখ ফজলুনুর তাপস ও শেখ সেলিম জড়িত বলে অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ওই ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। সংবাদ সম্মেলনে ওই হত্যা ঘটনায় বিদেশি শক্তির সরাসরি জড়িত থাকার অভিযোগ আনেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। 1.5 দশক আগে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চায় নিহতদের পরিবার। এ পর্যন্ত হওয়া তদন্তগুলোর রিপোর্ট প্রকাশেরও দাবি জানান তারা। আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয় যে জওয়ানরা, যাদের জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। এই পুরাটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে, অবিলম্বে ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের শনাক্ত ও শাস্তি দাবি করেন। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতেই অপারেশন ডালভাত নিয়ে দ্বন্দ্বের কথা প্রচার করা হয়েছিল বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এই পুরা ঘটনার পরিকল্পনা থেকে 25 তারিখ 26 তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে, এটার একটা সুষ্ঠু তদন্ত, এটার পিছনে কারা ছিল,
বিডিআর হয়তো মেরেছে, কিন্তু এই ঘটনাটা কে ঘটল? পিলখানা হত্যা মামলায় 2013 সালের 5ই নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত 152 জনকে মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। 2017 সালে 139 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের অনুসন্ধানে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্মপন্থা নির্ধারণে আগামী রোববার বৈঠক করবে কমিটি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। চিকিৎসাধীন শিক্ষার্থীদের কাছ থেকে বিল না নিতে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ থাকায় ছাত্র জনতার আন্দোলনে আহতদের বেসরকারি হাসপাতালে রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, স্বাস্থ্য খাতে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও টেন্ডারবাজি বন্ধ হলে 90 দিনের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় জনমুখী উন্নয়ন সম্ভব বলে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য আজ থেকে ক্ষণ গণনা শুরুর ঘোষণাও দিয়েছেন তারা। জান্নাতুল বাকেকেকার রিপোর্ট। কোটা সংস্কার থেকে শুরু করে পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে আহতদের অবস্থা জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসপাতাল পরিদর্শন শেষে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। পিটার লেক থেকে শুরু করে এভার কেয়ার, পপুলার, ফরাইজি এবং এমজেড হসপিটাল, প্রত্যেকটা হসপিটালে গিয়ে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ইন্ডেক্স কালেক্ট করেছি। আহতদের বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা। ইতোমধ্যে যেসব বেসরকারি হাসপাতাল আহতদের চিকিৎসা বিল নিয়েছে তা ফিরিয়ে দেওয়ারও দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনকারী যারা রয়েছে, শুধু ছাত্র নয়, যে কোনো বয়সের হোক না কেন, তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে। এটি আমাদের সকল প্রাইভেট হসপিটালের কাছে একটি আবেদন থাকবে। স্বাস্থ্য ব্যবস্থা জনকল্যাণমুখী করতে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে 90 দিনের ক্ষণ গণনার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে হচ্ছে। চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যের রিফর্ম শুধুমাত্র আন্তরিকতা এবং যে যেখানে আছেন এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার নামে চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, তাদেরকে আপনারা নিকটস্থ থানায় সোপর্দ করবেন। জান্নাতুল বাকেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটবে না বিএনপি। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের আদর্শে দেশে কোনো দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। হাজারীবাগ, ধানমন্ডি ও নিউ মার্কেটে সংখ্যালঘুদের উপাসনালয় পরিদর্শন করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতার কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্বের, প্রভুত্বের নয়। আলোচনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। শুভ্র শস্যধারী মুক্তিযোদ্ধারা বসে আছে, এরা অনেকে হাঁটতে পারেন না। শুভ্র শস্যধারী মুক্তিযোদ্ধারা বসে আছে, এরা অনেকে হাঁটতে পারেন না। 71 সালে যে কি দুর্দর্শ যোদ্ধা ছিলেন তারা, রণাঙ্গনে এদেরকে যারা দেখেছেন তারাই জানেন। এই জাতির এই বীর সম্মানদেরকে, জাতির এই বীর সন্তানদেরকে এখানে এই একই অনুষ্ঠানে দেখতে পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি।
ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছাত্রলীগ নেতাদের রুমের তালা ভেঙে সেখান থেকে রামদা, লোহার রড, পাইপ, হকি স্টিক সহ দেশীয় অস্ত্র ও হেলমেট উদ্ধার করেন তারা। উদ্ধার দেশীয় অস্ত্রগুলো পরে নর্থ হোস্টেলের সামনে রাখা হয়। শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালায়। সাংগঠনিক ব্যর্থতা, বাজে পারফরমেন্স ও পদত্যাগ ইস্যুতে বিপর্যস্ত বাংলাদেশের ফুটবল এখন নতুন সংকটে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পৃষ্ঠপোষকরা সরে যাওয়ায় বিপিএল এর আসন্ন আসরে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্রীড়াচক্র ও চট্টগ্রাম আবাহনী সহ বেশ কয়েকটি ক্লাবের প্রায় 150 ফুটবলারের উপার্জন বন্ধ হওয়ার পথে। সংকট উত্তরণে বাফুফের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন ও 5 দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ফুটবলাররা। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ঝড়ে বিপাকে পড়েছে বাংলাদেশের পেশাদার ফুটবলের আসর বিপিএল-এর কয়েকটি ক্লাব। পৃষ্ঠপোষকদের সহায়তা অনিশ্চিত হওয়ায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিপিএল-এর এবারের আসরে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিগ বাজেটের দল শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল কেইসি, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডার্স সহ বেশ কটি ক্লাব। ক্লাবগুলোতে খেলা দেশের প্রথম সারির ফুটবলারদের উপার্জনের পথ বন্ধ হতে বসেছে। দুশ্চিন্তায় রাজপথে নেমেছেন জাতীয় দলের পরিচিত মুখ রায়হান, মাসুদ রানা, রেজাউল ইসলাম, আশরাফুল রানা ও তাদের সঙ্গীরা। বাফুফের কাছে জানিয়েছেন 5 দফা দাবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে টিমগুলি খেলবে না, ওই টিমের প্লেয়ার যে কনফার্ম করছিল, ওই প্লেয়ারগুলির কি হবে, কে নিবে এই দায়ভার। আর 4 নম্বর হচ্ছে, এই বছর আমরা বিদেশি ছাড়া লিগ খেলতে চাই। ক্লাব ও তাদের পৃষ্ঠপোষকদের সাথে খেলোয়াড়দের পারস্পরিক সহযোগিতায় এই সংকট কাটবে বলে আশা তাদের। কোনো ক্লাব যদি পার্টিসিপেট না করতে চায়, সেই ক্ষেত্রে বিএফএফ এর আসলে করার কোনো কিছুই নাই। তাদের একটা আছে, সেটা হলো শাস্তি দিতে পারে, সাসপেন্ড করতে পারে, এতটুকুই। আর আরেকটা কাজ করতে পারে, সেটা যদি ফেডারেশন যদি তাদের সাথে কথা বলে যদি কোনোভাবে যদি তাদেরকে কনভিন্স করতে পারে, তাহলে সেটা একটা ওয়ে থাকতে পারে। সংকট কাটাতে খেলোয়াড়দের দলবদল পেছানোর বাফুফের আবেদনে অনুমোদন দিয়েছে ফিফা। আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সর করে, এবং তাদের সাথে আমরা কথা বলবো। উদ্ভূত পরিস্থিতিতে দেশ সেরা ফুটবলাররা সমাধানের আশায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার শরণাপন্ন হচ্ছেন। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। নরসিংদী জেলার পলাশেরচর গ্রামের নারী উদ্যোক্তা আনোয়ারা খানম ডলি কোয়েলের খামার করে নিজে স্বাবলম্বী হয়েছেন, গ্রামের অন্য নারীদেরও স্বাবলম্বী হতে সহায়তা দিয়েছেন। গড়ে তুলেছেন কোয়েলের বহুমুখী বাণিজ্যের খামার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। প্রাণীজ প্রোটিনের উৎস হিসেবে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে কোয়েল পাখির। দেশে বড় হচ্ছে কোয়েলের বাজার, বাড়ছে উৎপাদন। নরসিংদীর পলাশ উপজেলার পলাশের চর গ্রামের নারী আনোয়ারা খানম ডলি মাত্র 2টি কোয়েল থেকে গড়ে তুলেছেন কোয়েল পাখির বিশাল খামার। 2টা পাখি যখন 2টা ডিম পারে, দেখে পরে শখ জাগলো যে একটা কিছু করি, মানে লেখাপড়া করছি, চাকরি বাকরি করতে দিব না। আমি কিন্তু বৈশা থেকে লাভ নাই, কাজের ফাঁকে ফাঁকে তো অনেক সময় বৈশা থাকি, তাহলে না কোয়েল পাখির ব্যবসায়ী করি। এই পেছনের বাড়িটা কত বছর আগের করা? কি এটা কি এই ব্যবসা? এটা হ্যাঁ, সম্পূর্ণ এই ব্যবসা থেকে। এই ব্যবসা থেকে বাড়ি আরেকটাও করছি। ও আচ্ছা, এটা কি আরেকটা বাড়ি করছেন? কোথায় এটা? ওই যে রাস্তার পাশে আল ইসলাম মডেল মাদ্রাসা দেখছেন না, ওইটা আমাদেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও করছেন আপনারা? জি। সব ইটার বসে দিয়া? জি। বাহ, মাশাআল্লাহ। নিজ পরিবারের অর্থনৈতিক ভিত তৈরির পাশাপাশি গ্রামের অনেকের কর্মসংস্থান তৈরি করেছেন এই উদ্যোক্তা। অনুপ্রাণিত করেছেন অনেককেই। আমরা করছি প্রায় 3-4 বছর। 3-4 কটা দিয়ে করছো তোমরা, বা কতদিন যাবত করছো? তাদের কাছ থেকে প্রথম সম্ভবত 1000 নিছি। আচ্ছা আচ্ছা, তারপর আস্তে আস্তে বাড়াচ্ছে। এই গ্রামটাতে ছড়াচ্ছে আরো? হ্যাঁ, গ্রামে তো ছড়াচ্ছে, পুরো বাংলাদেশে ছড়াচ্ছে। আচ্ছা, এই উদ্যোগ গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতিতে নারীর শক্ত অবস্থানের একটি উদাহরণ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক সাগরের মতো বিশাল না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র করে একটা বড় খামার গড়ে তুলেছেন পলাশের এই নারী, যা
স্থানীয় পর্যায়ে অন্য নারীদের জন্য তো অনুকরণীয় হচ্ছেই, এর বাইরেও সারা দেশে তার এই প্রসার করা কোয়েল খামারগুলো আমাদের নারী অর্থনীতির রাখছে অনেক বড় ভূমিকা। নরসিংদীর পলাশীর চরের ডলির কোয়েল খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ সহ নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য ও প্রক্টর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছেন। তারা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবেচনা না করে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারি সব দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ, ঠিকাদারি ও দাস প্রথা বিলুপ্ত করে কর্মচারীদের স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে রাজস্বকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বাধীনতা আউটসোর্সিং কল্যাণ পরিষদ। রাজধানীর শাহবাগে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে তারা বলেন, বৈষম্যের কারণে ঝুঁকি ভাতা, প্রণোদনা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা থেকে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত। সমাবেশে বক্তারা চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি জানান। এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমলাদের অবৈধ সম্পদ ও পাচার করা অর্থ পুনরুদ্ধার ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজস্ব বোর্ডে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা টেক্সাস বারের সদস্য বখতিয়ার আহমেদ রনি। সদ্য সাবেক সরকারের আমলে পাচার করা অর্থ উদ্ধার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে সব হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩০ জনকে চিহ্নিত করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরে আমন আবাদে স্বস্তি ফিরেছে কৃষকের। বৃষ্টি নির্ভর আমন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। সার, কীটনাশকের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন কৃষক। প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে। সোনাইমুড়ি উপজেলায় এই কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে, যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। এতে দেশের গ্যাস সংকট অনেকটাই কমবে বলছেন সংশ্লিষ্টরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক ASM রায়হান শামীম। সে সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও বগুড়া অঞ্চলের শাখা প্রধানরা ছিলেন। সম্মেলনে ২০২৪ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে।
মক্কার জাবাল আল নূর পাহাড়ে হেরা গুহায় যাতায়াতের সুবিধার জন্য কেবল আর সিস্টেম চালু করবে সৌদি আরব। 2025 সালের মধ্যে এই সেবা চালু করার আশা করছে মক্কা কর্তৃপক্ষ। জাবাল আল নূর পাহাড় আলোর পাহাড় হিসেবে বেশি পরিচিত। পাহাড়টি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেরা গুহা যেখানে অবস্থিত সে স্থানে সাংস্কৃতিক বিভাগ গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। কেবল কার সিস্টেম তৈরির বিষয়টি এরই পরিকল্পনারই অংশ। কেবল কার হজ যাত্রী সহ বছরের বিভিন্ন সময়ে আসা দর্শনার্থী ও সাধারণ মানুষকে হেরা গুহায় নিয়ে যাবে। হেরা গুহা পবিত্র কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটির উচ্চতা 634 মিটার। এবার খেলার খবর। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের শীর্ষ কয়েকটি ক্লাব যখন দল গড়তে গভীর সংকটে, তখন সুসংবাদ পেয়েছে ঢাকার ক্লাব ফুটবলের অন্যতম সফল ও জনপ্রিয় ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। নেতৃত্ব সংকটে ভোগা ব্রাদার্সের ঘুরে দাঁড়ানোর জন্য বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের নেতৃত্বে 22 সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা অঙ্গীকার করেছেন রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে দল পরিচালনা হবে। শিরোপা জয়ের জন্য নেওয়া হবে সেরা খেলোয়াড়দের। রিপোর্ট সাইদুর রহমান শামীমের। ঢাকার ক্লাব ফুটবল ও ক্রিকেটে অন্যতম পরাশক্তি ছিল পুরনো ঢাকার জনপ্রিয় দল ব্রাদার্স ইউনিয়ন। অসংখ্য লিগ শিরোপা ও ট্রফি জেতা ব্রাদার্সের উত্থান 70-80 দশকে প্রয়াত ক্রীড়া সংগঠক ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার নেতৃত্বে। গত কয়েক বছর কঠিন সময় পার করা ব্রাদার্স আবার ঘুরে দাঁড়াচ্ছে সাদেক পুত্র আরেক বিএনপি নেতা ইশরাক হোসেনের পরিচালনায়। ক্রীড়াঙ্গনে যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আবারও সামনে নিয়ে আসার জন্য আমরা একটা সাময়িক ভাবে একটা পদক্ষেপ নিয়েছি এবং একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। এই আহ্বায়ক কমিটি সামনে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম গঠন, দল বদল সহ বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে সেইগুলো সম্পন্ন করবে। ক্লাবকে সবার জন্য উন্মুক্ত করার পাশাপাশি অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালনা এবং শক্তিশালী দল গড়ে সাফল্যের রাস্তায় ফেরার অঙ্গীকার তার। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব একটা স্পোর্টিং ক্লাব। এখানে ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, হয়তো সামনে অন্যান্য ইভেন্টে আমরা আরও টিম গঠন করব এবং ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা এটাকে ডেভেলপ করব, যাতে করে এখানে নতুন খেলোয়াড় তৈরি হতে পারে, যাতে জাতীয় পর্যায়ের ফুটবলার ক্রিকেটার আমাদের এই ক্লাব থেকে তৈরি হতে পারে, সেই ধরনের ফ্যাসিলিটি আমরা নির্মাণ করতে চাই। তো সেই সব ক্ষেত্রে আমরা কাজ করে যাব। গত মৌসুমে বিপিএল ফুটবল লিগের রেলিগেশনের খপ্পরে পড়েও বিশেষ বিবেচনায় টিকে যাওয়া ব্রাদার্স আসন্ন আসরের জন্য সম্ভাব্য সেরা দল গড়বে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব সব শেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবসা তৈরি ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ। বিদায়ী আওয়ামী লীগ সরকারের গ্রেফতার মন্ত্রী উপদেষ্টাদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি। সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে প্রেরণ। হত্যা মামলার আসামি বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার দাবি, তদন্তে প্রভাব ফেলার আশঙ্কা। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, তাপস, সেলিম জড়িত বলে নিহতদের স্বজনদের অভিযোগ। স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি। এবং পৃষ্ঠপোষকরা সরে যাওয়ায় 3টি ক্লাব দল গড়তে না পারায় নতুন সংকটে দেশের ফুটবল। আন্দোলনের শীর্ষ খেলোয়াড়রা।